নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা শুরু করতে চলেছি আকাশ দর্পণের অনুষ্ঠান মুখোমুখি সাক্ষাৎকার। মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠানে আজকে আমরা আমাদের স্টুডিওতে আমরা পেয়ে গেছি এমন একজন বিশিষ্ট অতিথিকে, যিনি হলেন একজন বাচিক শিল্পী, সাথে নবায়ন হাই স্কুলের প্রধান শিক্ষক। উনি একজন আবৃত্তিকার, নাট্যকার এবং হোজাই জেলা কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সুপরিচিত আমাদের রাজেশ বোস মহোদয়। নমস্কার স্যার। নমস্কার। কেমন লাগছে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে? খুব ভালো লাগছে। আকাশ দর্পণ আমার এক ভালোবাসার জায়গা। বহুদিন আমি আকাশ দর্পণের এই যে টিভি চ্যানেলটা রয়েছে, লোকাল চ্যানেল, কাজ করেছি এখানে সঞ্চালক রূপে। দুর্গাপুজোয় পরিক্রমা করেছি, বহু বছর ধরে এই চ্যানেলটার সাথে আমি জড়িত রয়েছিলাম। তো সেই জন্য আজ বহুদিন বাদে আবার এই চ্যানেলে এসে বেশ পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে, খুব ভালো লাগছে। অবশ্যই আমরা এই পুরনো স্মৃতিগুলো নিয়ে আজকে আমাদের এই মুখোমুখি সাক্ষাৎকার অনুষ্ঠানটা আমরা শুরু করেছি। তো প্রথমে স্যার আপনার থেকে জানতে চাইবো আপনার বাল্য জীবনটা কিভাবে কেটেছিল? বাল্য জীবন অ্যাজ ইউজুয়াল, যেমন বাল্য জীবন থাকে একটা কি বলে মিডল ক্লাস ফ্যামিলিতে, তেমনি আমার বাবা রেলওয়ে সার্ভিস করতেন, আমার মা হাউস ওয়াইফ। আমার বাবা 2018 সনে পরলোক গমন করেছেন। আমার পরিবারে আমার দাদা রয়েছেন, আমার দিদি রয়েছেন, আমার পরিবারে আমি ছোট। তো বাল্য জীবনের শিক্ষা শুরু হয়েছিল আমার রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে। ক্লাস 1 থেকেই আমি সেখানের একজন স্টুডেন্ট ছিলাম। ক্লাস 10 অবধি আমি এইচএসএলসি এক্সাম রেলওয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে কমপ্লিট করেছি। তারপর আমার যেটা কলেজ লাইফ, সেটা আমি লামডিং কলেজে স্টার্ট করি। তো লামডিং কলেজে আমার গ্র্যাজুয়েশন শেষ করার পর আমি আমার যেটা বিএড ডিগ্রি রয়েছে, সেটা নগাঁওর শিক্ষণ মহাবিদ্যালয়ে সেখান থেকে আমি সেখানে পাঠ করে সেখান থেকে আমি পাশ করে বেরোই। এরপর আমি যেহেতু শিক্ষা জগতের সাথে জড়িয়ে রয়েছি, তাই শখেই বলতে পারেন এডুকেশন নিয়ে মাস্টার্স ডিগ্রিটা কমপ্লিট করেছি। এটা ডিস্টেন্সে ইগনো ইউনিভার্সিটি থেকে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে। স্যার, আপনাকে আমি একটা কথা বলতে চাইবো বা জানতে চাইবো যে সাংস্কৃতিক জগতে আপনার আশাটা কিভাবে হয়েছিল? সাংস্কৃতিক জগতে খুব বাল্যকাল থেকেই আমি জড়িয়েছিলাম এখানে। আমার মনে পড়ছে এখন, আমি লামডিং নিউ কলোনির বাসিন্দা। আমাদের ওখানে একটা ক্লাব রয়েছে বয়েজ ইউনিয়ন বলে, সেখানে আপনারা প্রত্যেকেই জানেন, আমাদের যারা আকাশ দর্পণের দর্শক শ্রোতারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই অবগত রয়েছেন। নিউকইতে বহু বড় একটা অনুষ্ঠান হতো, রবীন্দ্র নজরুল সুকান্ত জ্যোতিপ্রসাদ জন্ম জয়ন্তী উদযাপন হতো। আমার যারা অগ্রজ ছিলেন, ওনারা এই অনুষ্ঠানটা করতেন। তখন ছোট থেকেই ওদের সাথে কিভাবে অনুষ্ঠান করছেন, ওই অনুষ্ঠানগুলোর সাথে জড়িয়ে থাকতাম। অনুষ্ঠানের বিভিন্ন দিকে নিজেকেও জড়িয়ে রাখতাম। এভাবেই আস্তে আস্তে সংস্কৃতির প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। এবং এই বয়েজ ইউনিয়ন ক্লাবের তরফ থেকেই প্রথম আমি আমার যেটা মঞ্চে অভিনয় করেছিলাম ডিমাপুরে, একটা 1X ড্রামা কম্পিটিশন হতো সেখানে। সেটা আমার যতটুকু মনে পড়ছে 1988 হবে। আমি 1987 আমি 1889-এ আমার এইচএসএলসি কমপ্লিট করেছি। তো 88 এইচএসএলসি দেওয়ার আগেই সেখানে আমি একটা নাটকে মঞ্চস্থ করেছিলাম একজন অভিনেতা হিসেবে। সেখানে আমার প্রথম হাতে খড়ি বলতে পারেন। স্যার, যেহেতু আপনি নাটকের কথা বললেন যে আপনি প্রথমে নাটক মঞ্চস্থ করেছিলেন, তো কোনো একটা এরকম কোনো ইনসিডেন্ট বা কোনো ঘটনা আপনি আমাদের দর্শক শেয়ার করবেন নাকি, যে প্রথম এক্সপিরিয়েন্সটা কেমন ছিল বা হ্যাঁ, দারুণ। প্রথমটা, এখনো আমি আমার জীবনে বেশ কিছু নাটক করেছি একজন শিল্পী রূপে, মঞ্চে বহু বিভিন্ন চরিত্রে পাঠদান করেছি বা রূপদান করেছি। কিন্তু এই যে নাটকটা এখনো আমার স্পষ্ট মনে রয়েছে। নাটকটার শীর্ষক ছিল অরাজনৈতিক, চন্দন সেনের লেখা, নাট্যকার, প্রখ্যাত নাট্যকার চন্দন সেনের লেখা। এবং আমাকে এই নাটক করার জন্য সবচেয়ে বেশি যিনি উদ্বুদ্ধ করেছিলেন, তিনি হলেন আমাদের লামডিং এর নাট্য জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব অশোক চৌধুরী, তিনিও প্রয়াত। এবং স্বরাজ চক্রবর্তী, যিনি বর্তমানে আনন্দম সাংস্কৃতিক গোষ্ঠীর
সম্পাদক পদে রয়েছেন হয়তো। ওনারা দুজন খুব ইন্সপায়ার করতেন আমাদেরকে। তখন একেবারে তো আমরা কি বলে টিনেজ জীবন, যেটা নাটক আমরা করবো এটা ভাবতেই পারি না আর কি, কিন্তু ওনারাই জোর করেছেন না তোদেরকে করতেই হবে বলে নিউ কলোনির যে বয়েজ জেনারেল ক্লাবটা রয়েছে সেখানে রিহার্সাল দিয়েছিলেন। এবং জানি না কিভাবে তখনই ভালোবাসা তৈরি হয়ে গেছে। এরপর বহু নাটক করার সুযোগ হয়েছিল লামডিং এর নাট্য জগতের আরেক ধ্রুবতারা স্বর্গীয় শিবপ্রসাদ লোদের নেতৃত্বে। আমি ওনার নেতৃত্বে আমার জীবনের সবচেয়ে বেশি নাটক মঞ্চে মঞ্চস্থ করি। স্যার, যেহেতু আপনি নাটক নিয়ে বহু বছর চর্চা করে আছেন, তো নাটকের সাথে সাথে আপনি একজন খুব প্রসিদ্ধ, আমরা সকলেই জানি যে আবৃত্তিকার। তো এই আবৃত্তি মানে পাঠ বা আপনি কোথা থেকে শিখেছেন বা কিভাবে এসেছে আবৃত্তি পাঠ করাটা? আমি অ্যাকচুয়ালি আবৃত্তি করি বলতে শখে, মানে কবিতা পাঠ করি বলতে পারি। আবৃত্তিকার বা বাচিক শিল্পী এইসব বিশেষণগুলো আপনারাই দিচ্ছেন। আমি আসলে নিজেকে বাচিক শিল্পীও ভাবি না বা আবৃত্তিকারও ভাবি না। শখ হয় যখন কিছু করতে ইচ্ছে করে তখন কিছু কবিদের লেখা যেগুলোকে নিজের মতন করে উপস্থাপন করার চেষ্টা করি, আর সেটাই আপনারা ভালোবেসে গ্রহণ করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আসলে আমি আমার যারা সংস্কৃতি জগতের কিছু ব্যক্তিত্ব রয়েছেন যারা আমাকে বরাবরই ইন্সপায়ার করেছেন, তার মধ্যে আপনারা প্রত্যেকে জানেন হয়তো মহুয়াদি একজন লোককলোনির বাসিন্দা, প্রচন্ড সংস্কৃতি প্রেমী, সংস্কৃতি মনস্ক এক মহিলা। উনি আমাকে প্রথম রেলওয়ে ইনস্টিটিউটে বলেছিলেন, ওনারা হয়তো মনে নেই, আমাকে বলেছিলেন রাজেশ তোমার বেস খুব ভালো, ভয়েস কোয়ালিটি খুব ভালো, তুমি আবৃত্তি বা কবিতা করার চেষ্টা করবে। কেন যেন মনে হয়েছিল আমিও ট্রাই করি। তারপর ধীরে ধীরে সবাই আমার সাংস্কৃতিক জগতে যারাই রয়েছেন আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত প্রত্যেকেই ইন্সপায়ার করে যান, আর সেটাই করার চেষ্টা করি আর কি। স্যার, দেখা যাচ্ছে যে এখনকার সময়ে নাটকটা প্রায় বিলুপ্ত এক প্রকারের। বিভিন্ন আমাদের যেসব অনুষ্ঠানগুলো হয়ে থাকে সেখানে নাটক বলতে আমরা কোনো কিছু পাই না। তো এটা নিয়ে আপনি কিছু বলবেন কি? অবশ্যই। নাটকটা অ্যাকচুয়ালি এমন একটা বিষয়বস্তু যেটাতে প্রচন্ড ধৈর্যের প্রয়োজন থাকে, সময় দেওয়ার প্রয়োজন থাকে। বর্তমানে মানুষের কর্মব্যস্ততা এতটাই বেড়েছে, মানে রিহার্সাল দেওয়ার জন্য যে নির্দিষ্ট সময়টা বের করবে আজকাল আমার মনে হয় সেই সময়টুকু মানুষের মধ্যে নেই। লামডিং এর সাংস্কৃতিক জগতের সংস্কৃতি প্রেমী যারা রয়েছেন বা নাট্য প্রেমী যারা রয়েছেন, অভিনেতা অভিনেত্রী বা শিল্পী যারা রয়েছেন, তারা হয়তো সেভাবে সময় করে উঠতে পারছেন না। কিন্তু আমাদের লামডিং এর স্কুল লেভেলের বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে নাটকের ক্ষেত্রে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। কিন্তু আমি মনে করি লামডিং এর নাটক এক ঐতিহাসিক, মানে কিছু মানুষ ঐতিহাসিক একটা প্রেক্ষাপট তৈরি করে গেছেন লামডিং এর নাট্য জগতে, সেটা সত্যি এখন বিলুপ্ত প্রায়। আমি আকাশ দর্পণের আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই লামডিং এর যারা নাট্যপ্রেমী রয়েছেন, শিল্পীরা রয়েছেন, তাদেরকে আহ্বান জানাই। লামডিং এর নাট্য জগৎ কিন্তু এই আমাদের সমগ্র আসামের যেটা সাংস্কৃতিক জগতে রয়েছে তাতে উপহার দিয়েছে। আপনারা হয়তো দেখেছেনও অনেকের অভিনয়। ওনারা যদি আমার মনে হয় সেই লেভেলের প্ল্যাটফর্ম পেতেন সর্বভারতীয় স্তরেও, ওনারা বিশেষ করে যেমন থিয়েটারের জগৎটা রয়েছে সেখানেও অনেক উজ্জ্বলভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারতেন। যদিও আমি যেটুকু দেখেছি, যেটুকু জেনেছি, লামডিং এর নাট্য জগতের যেটা রেলওয়ের একটা কম্পিটিশন হয় রেলওয়ে লেভেলের, সেখানে আপনার প্রথমে ডিভিশনের মধ্যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে থাকে, সেখান থেকে নাটক সিলেক্ট হলে পরে জোনাল ওয়াইজ গিয়ে রেলওয়ে অল ইন্ডিয়া লেভেলের নাট্য প্রতিযোগিতা হয়, সেখানে যায়। লামডিং এর অভিনেতা অভিনেত্রীরা সেখানে অসাধারণ অভিনয় করতেন সেই সময়। সেখানে লামডিং এর প্রচুর প্রাইজও এসছে। আমি এখনো মনে পড়ছে, আমি আমার গুরু যাকে মানি নাট্য জগতের, স্বর্গীয় শিবপ্রসাদ লোধ, ওনার নেতৃত্বে বহু দল, বহু অভিনেতা অভিনেত্রী সর্বভারতীয় স্তরে বহু জায়গায় অভিনয় করেছেন। এবং আমিও ওনার কি বলবো, ওনার আশীর্বাদে সর্বভারতীয় স্তরে বেশ কিছু জায়গায় নাটক করার আমার সুযোগ হয়েছিল। ডেহরি অঞ্চল, ডালমিয়ানগর, পাটনা, সেখানে আমরা বেশ কয়েকবার আমরা সেখানে নাটক নিয়ে গেছিলাম। এলাহাবাদে গেছিলাম, সেখানে আমরা একেবারে বিভিন্ন ক্যাটাগরিতে বহু প্রাইজও পেয়েছি। তাই আমি বলতে পারি নাট্য জগৎ তো খুব কি বলে এনরিচড, লামডিং এর নাট্য জগৎ, কিন্তু এখন কোথাও ঘাটতি হয়েছে।
আশা করব আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা নাট্যপ্রেমী রয়েছেন, যারা নাটককে ভালোবাসেন, আপনারা এগিয়ে আসুন, আপনাদের কর্মব্যস্ততার মধ্যে সময় বের করে নাট্য চর্চাটা আবার শুরু করুন। খুব সুন্দর, আমরা সত্যি স্যারের থেকে খুব একটা ভালো কথা জানতে পারলাম যে নাট্য, যে সময়টা, যে নাট্যকারদের যে এত সুন্দর একটা মানে সময় ছিল, যেটা অবশ্যই আমরা মিস করছি। তো স্যার খুব সুন্দর একটা মেসেজ দিয়েছেন আমাদের সকলকে। তো স্যার আমি অ্যাকচুয়ালি যেহেতু আপনি একজন, আমরা সবাই আপনাকে আবৃত্তিকার বলেই জানি, বা আপনি খুব সুন্দর আবৃত্তি পাঠ করেন। তো আমাদের বিরতি যাওয়ার পূর্বে আমরা ছোট্ট একটা আবৃত্তি শুনতে যাবো, এবং আমাদের দর্শকের জন্য যদি আপনি একটা আবৃত্তি পাঠ করে শোনান আমরা খুব ভালো পাবো। অবশ্যই আমি আকাশ দর্পণের যারা নবীন প্রজন্মের দর্শক শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে, আকাশ দর্পণের যারা নবীন প্রজন্মের দর্শক শ্রোতারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি আজকের এই অনুষ্ঠানের প্রথম কবিতা পাঠ করার চেষ্টা করছি। আমি আকাশ দর্পণের নবীন প্রজন্মের দর্শক শ্রোতাদের কথা এই জন্যই বললাম, আমি একজন শিক্ষকতার সাথে জড়িত রয়েছি। তো একটা জিনিস আমি খুব অনুভব করি এবং লক্ষ্য করেছি, আমাদের যারা সরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে বহুলাংশে ছাত্রছাত্রীদের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব থাকে। তারা হয়তো কোথাও না কোথাও নিজেদেরকে একটু পিছিয়ে রাখে অন্যান্যদের তুলনায়। স্পষ্ট করেই বলছি, যারা প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা রয়েছে তাদের থেকে নিজেদেরকে একটু ভাবে আমরা হয়তো তাদের সমকক্ষ নই বা সমতুল্য নই, আমাদের প্রতিভা হয়তো তাদের মতন নয়। সেটার একমাত্র কারণ হচ্ছে আমরা যে পারিবারিক যে পরিবেশ রয়েছে, গৃহের যে পরিবেশ রয়েছে সেটা, এবং তাদের নিজের মধ্যে যে আত্মবিশ্বাসের অভাবটা রয়েছে তার জন্যই তাদের এই ভাবনাটা আসে। তো আমি একটা কবিতা আজকে তোমাদের উদ্দেশ্যে আমি পাঠ করব, যত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের উদ্দেশ্যে। কবিতাটা রচিত হয়েছিল যখন ব্রিটিশ পিরিয়ডে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে যখন ভারত পরাধীনতার গ্লানিতে জর্জরিত ছিল, পরাধীনতার শৃঙ্খল ভারত মাতার জড়িয়ে রয়েছিল, তখন তোমাদেরই মতন একজন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য একটা কবিতা লিখেছিলেন। সে সময়ে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল বা নবীন প্রজন্মের ছেলে মেয়ে ছিল তাদেরকে উদ্বুদ্ধ করতে, দেশপ্রেম তাদের মধ্যে জাগিয়ে তুলতে, তাদের প্রতি তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে তিনি এই কবিতাটা রচনা করেছিলেন। আমার মনে হয় এখনো সেটা প্রাসঙ্গিক। আমি তোমাদের সম্বন্ধে এমনটাই ভাবি যে তোমরাও পারবে, তোমাদের অসাধ্য কিছু নেই। তাই আমি কবিতাটা তোমাদেরকে ডেডিকেট করছি। আগামী জড় নই, মৃত নই, নই অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ, মাটিতে লালিত ভীরু, শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ, স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে, যদিও নগণ্য আমি তুচ্ছ এই বটবৃক্ষের সমাজে, তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মর্মর ধ্বনি বাজে, হৃদয়ে বিদীর্ণ করেছি মাটি, দেখেছি আলোর আনাগোনা, শিকরে আমার তাই অরণ্যের বিশাল চেতনা, আজ শুধু অঙ্কুরিত, জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উন্মাদ হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা, তারপর দীপ্ত শিখা মেলে দিব সবার সম্মুখে, ফোটাবো বিস্মিত ফুল প্রতিবেশী গাছদের মুখে, সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড়, শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড়, অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে, জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে, আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে, জয়োধ্বনি কিসে লয়ে সম্বর্ধনা জানাবে সকলে, ক্ষুদ্র আমি তুচ্ছ নই, আমি তো ভাবি বনস্পতি, বৃষ্টি মাটির রসে পাই তারই তো সম্মতি, সেদিন ছায়ায় এসো, হানো যদি কঠিন কুঠারে, তবু তোমায় আমি হাতছানি দেব বারে বারে, ফল দেব, ফুল দেব, দেব পাখির কুজন, এই মাটিতেই পুষ্ট তোমাদের আপনার জন।
খুব সুন্দর আমরা এক আবৃত্তি পাঠ শুনতে পেলাম আজকে আমাদের বিশিষ্ট অতিথি রাজেশ ঘোষ মহোদয়ের থেকে। নিজে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর। গাইতে ভালোবাসেন বা নাচ করতে, কিংবা রয়েছে কি আপনার মধ্যে অন্য কোনো সেই প্রতিভা আপনারা আমাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আমরা আকাশ দর্পণের পক্ষ থেকে আমরা পৌঁছে যাব আপনার কাছে। সেই প্রতিভা আপনাদের তুলে ধরতে পারবেন আকাশ দর্পণের ইউটিউব চ্যানেলে এবং টিভি পর্দায়। সেই জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর। আমরা স্যারের থেকে জানার চেষ্টা করবো, স্যার বিভিন্ন সময় আমাদের সাংস্কৃতিক যুগ থেকে দেখতে চাই বা বিভিন্ন দিক থেকে মোবাইলের প্রাধান্যটা খুব বেশি, যে মোবাইলের জন্য আমরা সত্যিকারে দেখতে গেলে দেখা যায় যে আজকালকার ছেলেমেয়েরা বলি বা সবাই বলে যে আজকাল ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন কিছু পেয়ে যায়, যার জন্য মানে শিক্ষাগত যেটা মানে একজন গুরুর থেকে শিক্ষা নেওয়া সেই দিকটা হয় না। যেহেতু আপনি একজন স্কুলের শিক্ষক, তো শিক্ষক হিসাবে মোবাইলটাকে কতটুকু প্রাধান্য দিবেন? দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি। প্রথমত আপনি জেনারেশনের কথা যেটা বললেন, পূর্বে মোবাইলের ব্যবহার হতো না, গুরুর থেকে শিক্ষা গ্রহণ করা হতো। আর বর্তমানে ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যেগুলো গুগল সার্চ ইঞ্জিন রয়েছে, সেগুলো থেকে বাচ্চারা লেখাপড়া শিখছে বা কোনো জ্ঞান অর্জন করছে। আমি একজন শিক্ষক হিসাবে এটাকে মোটেও খারাপ ভাবি না, প্রচন্ড পজিটিভ সাইড রয়েছে এটার। একজন গুরু সবসময় গুরুর জায়গাটা কেউ নিতে পারবে না, কোনো সার্চ ইঞ্জিন বা কোনো ইউটিউব নিতে পারবে না ফিজিক্যালি যে জ্ঞানটা অর্জন করতে পারে ছাত্রছাত্রীরা। তো গুরুর কাজ, আমি একজন শিক্ষাবিদ হিসেবে বা শিক্ষক হিসেবে এটাই জানি, বর্তমানে যে সার্চ ইঞ্জিনগুলোতে রয়েছে, আপনি যে কোনো একটা সাবজেক্টের বিষয়ে কোনো টপিক নিয়ে যদি আলোচনা করতে চান, বাচ্চাদেরকে লেখাপড়া শেখাতে চান, আপনি একজন শিক্ষক হিসেবে আপনার মধ্যে যে জ্ঞানটা রয়েছে তার থেকেও কয়েকশো গুণ বেশি জ্ঞান ওরা ওই সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে পেয়ে যাবে। সেই সার্চ ইঞ্জিনের মধ্যে আছে কিন্তু খুব সুন্দরভাবে, সেটা সায়েন্সের কথা বলুন, জেনারেল ম্যাথসের কথা বলুন বা যে কোনো বিষয় নিয়ে বলুন, সেগুলো তো অনেক বেশি পরিমাণে জ্ঞান আছে। বাচ্চারা যদি সঠিকভাবে সেই মোবাইলটাকে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে তো তারা একজন গুরু যা শেখাবে তার থেকে অনেক বেশি শিখছে সেখান থেকে। কিন্তু এখানের মধ্যে একটা ব্যাপার রয়েছে, একজন গুরুর কাছে থাকলে যে ডিসিপ্লিন ওয়েতে ওরা শিক্ষাটা গ্রহণ করে, সেই ক্ষেত্রে হয়তো বর্তমান যেটা বিশেষ করে যারা রয়েছে, টিনেজার যাদেরকে আমরা বলি, যেটা এডোলেসেন্স পিরিয়ড বলা হয়, যে 13 বছর থেকে 19 বছরের ছেলে মেয়েদেরকে, তাদের হয়তো যেটা শারীরিক বিকাশের সাথে সাথে মানসিক যে ভাবনাটা রয়েছে তারও অনেক পরিবর্তন আসে, এক ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মধ্যে তারা থাকে। সেই জায়গাটাতে একটা ভয়ঙ্কর সময় থাকে, এটার বিচ্যুতি ঘটতে পারে যদি মোবাইলটার সঠিক ব্যবহার তারা না করে সেই সময়, তখন কিন্তু প্রচন্ড বিপদগামী হতে পারে। আর আমি মনে করি একজন গুরুর মূল কাজ যেটা রয়েছে, স্টুডেন্টের ভেতর যেটা যেই নলেজটা বা যেই ক্যাপাসিটিটা রয়েছে, যে প্রতিভাটা রয়েছে, তাকে একটু স্পার্ক করিয়ে তাকে বোঝানোর জন্য বা তাকে তার মধ্যে সেলফ কনফিডেন্স এনে দেওয়া, কি তুমি এই জিনিসটা এই দিকটাতে ভালো পারবে, এটা করতে পারবে, সেই জায়গাটাই গুরুর প্রধান কাজ। আমি মনে করি যে একটা বাচ্চাকে তার মধ্যে সেলফ কনফিডেন্সটা তৈরি করে দেওয়া, আর সেটা শিক্ষার ক্ষেত্রেই হোক বা সাংস্কৃতিক জগতের নৃত্যের ক্ষেত্রেই হোক, গানের ক্ষেত্রেই হোক, সব দিক দিয়ে। যদি নলেজের কথা বলুন, সেগুলোতে এই সার্চ ইঞ্জিনগুলোতে একজন গুরু যতটুকু নলেজ ইম্পার্ট করতে পারেন, তার চাইতে অনেক বেশি নলেজ সেগুলোতে পাওয়া যায়। কিন্তু সেটাই বললাম, একে অপরের পরিপূরক। যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি মোবাইলের, তবে মোবাইল অবশ্যই খুব ভালো একটা
অ্যাপারেটাস হতে পারে, টুল হতে পারে বাচ্চাদের শেখার জন্য। দেখা যায় যে বিভিন্ন সময় যে মোবাইলের জন্য, আমি মোবাইল বলবো না, মানে বিভিন্ন আমাদের যেসব রয়েছে যে বাইরের খেলাধুলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমরা মানে বাইরের যে খেলাগুলো হয় আমাদের আগে, আমরা ঘর থেকে বেরিয়ে গেলে বিভিন্ন ধরনের খেলাধুলা করতাম, সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রায়। তো কি বলবেন এটা বিষয়ে? শুনুন, এটাও একটা গুরুত্বপূর্ণ, এটার সাথে রিলেটেড কোশ্চেন আপনি করলেন। খেলাধুলোগুলো বন্ধ হচ্ছে, বাকি যে শারীরিক যে দিকগুলো রয়েছে সেগুলো বন্ধ হচ্ছে, তার একটা কিন্তু প্রধান কারণ রয়েছে বাচ্চাদের উপর যে অমানসিক যে প্রেশারটা তৈরি হচ্ছে আজকে, মানে লেখাপড়া শেখানোর দিক দিয়ে। সেখানে আপনারা দেখুন, একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে এসেই ঘরে ঠিক মতন খাওয়া দাওয়া হয়তো হচ্ছে না, প্রাইভেট টিউটরের কাছে চলে যাচ্ছে, এসেই আবার স্কুলের যেটা স্কুলের টাস্ক দেয়, যেটা হোমওয়ার্ক থাকে সেগুলো করতে হচ্ছে, প্রাইভেট টিউটরের পড়াগুলো পড়তে হচ্ছে। তাদের সময় কোথায় নিজের জন্য একটু সময় বের করা? আমরা প্যারেন্টসরা যারা রয়েছে, আমরাই তো তাদেরকে মেশিনে তৈরি করে দিচ্ছি, মেশিনে পরিণত করছি। তাই আমার মনে হয় বাচ্চাদেরকে লেখাপড়া করার সাথে সাথে প্রত্যেক মা বাবাই চাইবে, প্রত্যেক অভিভাবকই চাইবে তাদের ছেলেমেয়েরা সুপ্রতিষ্ঠিত হোক সমাজের মধ্যে। কিন্তু তার সাথে সাথে তাদের যেটা ইচ্ছা, তাদের যেটা স্বপ্ন, সেটা পূরণ করার ক্ষেত্রে আমার মনে হয় অভিভাবকরা যদি তাদের পাশে থাকে, তাহলে বাচ্চাগুলো আর মেশিন না, মানুষ থাকবে। অবশ্যই খুব বাস্তব একটা কথা শুনতে পেলাম স্যারের থেকে। আমরা স্যারের সাথে আরো কিছু আলোচনা করে নেব, কিন্তু স্যারের কাছে অনুরোধ করব আমাদের দর্শকের জন্য যদি উনি আরেকটি আবৃত্তি পাঠ করে শোনান। ঠিক আছে, যেহেতু আপনি এই মুহূর্তে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছি, বাচ্চাদের লেখাপড়া, মোবাইল, এগুলো নিয়ে, বা বাচ্চাদের মানসিক যে একটা প্রতিবন্ধী বাচ্চা তৈরি হচ্ছে, মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে যাচ্ছে বাচ্চারা প্রচন্ড প্রেসারে পড়ে, লেখাপড়ার প্রেসারে পড়ে বা গার্জিয়ানদের প্রেসারে পড়ে, সেটা রিলেটেডই একটা কবিতা আমি পাঠ করার চেষ্টা করব আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্য। কবিতাটার শীর্ষক ভালোবাসতে বলুন স্যার। কবিতাটা লিখেছেন অরূপ চৌধুরী। আমায় ডেকেছেন স্যার, বাবা এসেছিল, মাও? ও বুঝেছি স্যার, ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না, তাই তো? তর্ক করি, জিনিস ভাঙি, মোবাইল চাই বলে জেদ ধরেছি, টিভি দেখতে চাই, তাই না স্যার? সব সব সত্যি স্যার, সব সব সত্যি স্যার। দিন, শাস্তি দিন ওদের কথা শুনে। কি বললেন, কি বললেন স্যার? শাস্তি দেবেন না? আপনি ওদের দলে নন, আমার কথা শুনতে চান? বলুন, কি শুনতে চান স্যার? ভালোবাসি বাবা মা? কেউ নয় স্যার, কেউ নয়। ওরা ভালোবাসে পরীক্ষার 90%, আমাকে নয়। শুধু পড়া চাই ওদের রাত দিন। ভালোবাসা নেই স্যার, ভালোবাসা নেই। ওদের কাছে ভালোবাসা এক্সপার্ট রেজাল্টস, ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট। ওরা মানুষ করতে চায় না, চায় মেশিন, নম্বর তোলার জ্যান্ত একটা মেশিন। জানেন স্যার, ওরা আমাকে ফুল আঁকতে দেয় না, গুপি বাঘা গাইতে দেয় না, চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলের ল্যাম্পের তলায় বসিয়ে দেয়। পথের পাঁচালি পড়তে গেলে প্রাইভেট টিউটরের সময় বলে। জানেন স্যার, 9-এ পড়ি, ছটা টিউটর। আমাকে নিজের কিছু করতে দেয়, আমাকে নিজেকে কিচ্ছু করতে দেয় না ওরা। সারাক্ষণ বকুনি, তুলনা, পিটুনি, শুতে বসতে খেতে। পালাতে ইচ্ছে করে স্যার, ইচ্ছে করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে। সত্যি বলছি স্যার, মেশিন হতে চাই না। জানেন স্যার, আজও খেতে পারিনি, খেতে বসেই মায়ের বকুনি। রাগ হলো ভীষণ রাগ,
টেপ রেকর্ডারটা ভেঙে দিয়ে রাগে ভাতের থালা ফেলে দিয়ে বই কাঁধে স্কুলে চলে এলাম। ভালোবাসাহীন চালের সেদ্ধ চেয়ে উপোস ভালো স্যার। এই দেখুন পেটে তীব্র খিদে, কিন্তু কোনো প্রশ্ন নেই। বন্ধুরা আছে এখানে, আপনারা আছে, কত আপন করে ভালোবাসা আছে এখানে। কি স্যার, আপনি কাঁদছেন? কি বললেন? বসবো আপনার পাশে? বেশ, বসলাম। কি স্যার, টিফিন বক্স খুলছেন কেন স্যার? না 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 স্যার, আপনার টিফিন স্যার। আমি না খেলে আপনি আরো খাবেন? খাচ্ছি খাচ্ছি স্যার, আমি নিজের হাতে। না, আপনি খাইয়ে দেবেন? তাই দিন স্যার। কতদিন অমন করে কেউ খাইয়ে দেয়নি স্যার। অমন করে আদর করে কাছে টেনে একবার করে বাবা মা যদি। আমি তো পড়তে চাই নিজের মতো করে, কিন্তু ওরা ওদের মতো চায়। ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রেন্স, বিলো 90 মানে কুলাঙ্গার। ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার, গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না। আচ্ছা বলুন তো স্যার, আচ্ছা বলুন তো স্যার, টব সুন্দর হলেই কি তাতে ফুল ফুটবে? যদি না মাটি থাকে, সার দিলেই কি গাছ বড় হয়? যদি না তাতে জল পায়? ওরা সব চোর স্যার, স্বপ্ন চুরি করে, সময় চুরি করে। আমার হাসি, আমার বন্ধু, খেলা, বয়স, ইচ্ছা, এই আকাশ, গাছ, পাখি, ফুল, চাঁদ, তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার। যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই, ওরা বলে বইকে জড়িয়ে ধরতে। যদি ওদের হাত ধরে সবুজ মাঠে ঘুরতে যাই, ওরা বলে টিউশন যেতে। জ্বর গায়ে যদি একটু বিশ্রাম দিতে চাই, পাশে ফিরে ওরা ওরা শোনায় পরীক্ষার রুটিন। তখন রাগে প্রতিবাদ করি। ওরা প্ল্যান করে সাইকিয়াট্রিস্ট দেখাবে। আসলে শতাব্দীর নতুন রোগী তো ওরাই। কি স্যার, টিফিন তো সব শেষ, আপনি কি খাবেন? আপনার খিদে নেই? আমাকে খাইয়ে আপনার খিদে মিটলো? এই কথা দিলাম স্যার, এই কথা দিলাম, আর কিচ্ছু ভাঙবো না। আর আমি মোবাইল চাইবো না। বকুনি খাবো, মার খাবো, তবু কিছু বলবো না। শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে, নম্বরকে নয় আমাকে। আমি মানুষ হতে চাই স্যার, আমি মানুষ হতে চাই। অসাধারণ, খুব সুন্দর। আমরা এক আবৃত্তি পাঠ শুনতে পেলাম আজকে আমাদের বিশিষ্ট অতিথি রাজেশ ঘোষ মহোদয়ের থেকে, যে একটা ছাত্র জীবনে যে বাস্তব চরিত্র, এই বাস্তব চরিত্র পড়াশোনার দিক থেকে কিভাবে যাচ্ছে, এই ব্যাপারটা স্যার খুব সুন্দর অভিনয়ের মাধ্যমে আবৃত্তি পাঠ করে শুনিয়েছেন। গান মনে পড়েছে নচিকতার বৃদ্ধাশ্রম সংটা আমরা শুনতে পেয়েছি, যে বাস্তবে কি ওই জিনিসটা কি হয়ে থাকে যে ছেলে মেয়েরা ডাক্তার বা ইঞ্জিনিয়ার ল হওয়ার পরে মা বাবাকে কিছুটা একটা ইসে করে দেওয়া? দেখুন, মানে আজকের প্রশ্নগুলো খুব সেন্সিটিভ প্রশ্নই করছেন আপনি। জানি না দর্শক শ্রোতা বন্ধুরা কেমন ভাবে নেবেন আমাকে। আমি আমার মতামতটা জানাচ্ছি। বৃদ্ধাশ্রম এই শব্দটা একেবারে একটা নতুন শব্দ, তাই না আমাদের কাছে? বৃদ্ধাশ্রম বলতে হয়তো ছেলেমেয়েরা জানেই না কি, ছোট ছেলেমেয়েরা। বৃদ্ধাশ্রম মানে আমি খুব ব্যস্ত আমার কর্মজীবনে, বা আমার পরিবার যারা রয়েছে, আমি আমার সহধর্মিণী বা আমার সন্তানরা ব্যস্ত, আমার মা বাবা বুড়ো হয়ে গেছে, তাদেরকে আমার সময় দেওয়ার সময় নেই আমার। তো আমার সময় নেই যখন, আমি ওদেরকে এমন একটা সেফ জায়গাতে রেখে আসবো, মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো, সেখানেই তাদেরকে তাদের সেবা শুশ্রূষা চলবে একটা শর্টকাট ওয়েতে। কিন্তু আপনি যেটা নচিকেতার গান বলছেন, এক কালজয়ী গান, আমরা সত্যি মানে কি বলবো, আমরা মা বাবাকে
সেবা করার নামে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা তো আমি ধিক্কার জানাই সেটাকে। কারণ আমরা যখন ছোট থাকি, আমাদের শৈশব কৈশোরে মা বাবা তাদের জীবনের মূল্যবান সময়গুলো আমাদের জন্য দেন, যেন আমরা ভালোভাবে একটা আমাদের জীবনযাপন করতে পারি, নিজেকে প্রতিষ্ঠা করতে পারি সমাজে। আমরা প্রতিষ্ঠিত হয়ে তাদেরকে ভুলে যাই, এ তো এক অমানবিক কাজ, তাই না? আমি আশা করব যারা যেই মা বাবারাই ছেলে মেয়েদেরকে নিয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরো বিভিন্ন পেশা যেগুলো রয়েছে, বড় বড় পেশা যেগুলো রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার আজকাল আমরা দেখতে পাই যে বিদেশে পাড়ি দিচ্ছে ছেলে মেয়েরা শিক্ষার জন্য বা তাদের পেশাগত কারণে। মা বাবার সময় দিতে পারছে না, মা বাবাকে ভুলে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেগুলো যাতে না হয় আর কি। সেই সন্তান যারা রয়েছে তারাও যাতে তার মা বাবাকে প্রকৃত সম্মান জানায়, সেটাও কিন্তু তৈরি হয় ঘরোয়া পরিবেশ থেকেই। আমি গর্ব করে বলতে পারি, আমার বড় দাদার মেয়ে, সে বর্তমানে একজন ডাক্তার, কিন্তু তার যেটা পরিবারের প্রতি টান, সেটা কিন্তু আমরা হয়তো আমাদের পারিবারিক যে আবহ আছে, আমরা সেটা তৈরি করেছি। প্রত্যেকের সাথে ফ্যামিলির যে বন্ডিংটা রয়েছে, সেটা আমরা তৈরি করতে পেরেছি হয়তো। সে এখনো যে কোনো কিছুই এতটা বড় হয়ে গেছে, নিজের পেশাগতভাবে নিজে সুপ্রতিষ্ঠিত, তারপরেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই সেই মা বাবার সিদ্ধান্তকে গুরুত্ব দেয়, মা বাবার সাথে আলোচনা করে থাকে। আমি কাকা আমার সাথেও বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করে থাকে। তো সেই ক্ষেত্রে দেখুন, পরিবার বা পরিবেশ সেটাও ডিপেন্ড করে আপনার ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে নাকি আপনার কাছে রাখবে। আজকে বেশ সেনসিটিভ সব টপিক নিয়ে আলোচনা হচ্ছে। আমি আবারও বলছি, দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন, আকাশ দর্পণে আমি যে কথাগুলো বলছি একেবারেই আমার নিজের মনের কথা, আপনাদের ভাবনার সাথে মিল নাও হতে পারে। তো যেহেতু এই বৃদ্ধাশ্রম নিয়ে কথাটা উঠছে বা ছেলে মেয়েদের মানসিকতা নিয়ে কথাটা উঠছে, কোথায় কেন চেঞ্জ হয়, বা বড় লোক বা যারা স্বপ্ন দেখেন বাইরে বিদেশে পাঠিয়ে দেবো ছেলে মেয়েদেরকে, ওরা প্রতিষ্ঠিত হয়েছে, এটা নিয়ে আপনারা গর্ব করবেন, কিন্তু কোথাও না কোথাও ওদেরকে আমরা সেটা শেখাই না যে আমাদের যেটা পরিবার কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, সেটাকে আমরা হয়তো প্রাধান্য দিতে ভুলে যাই। তো সেটা রিলেটেডই একটা কবিতা রয়েছে। পশ্চিমবঙ্গের সাঁওতালি যে এলাকাগুলো রয়েছে, সেই সাঁওতালি এলাকাতেই এই কবিতাটা রচিত হয়েছিল। দেবব্রত সিংহ কবি, উনি লিখেছিলেন। কবিতার শীর্ষক শিকড়। এই কথাগুলোই সাধারণত আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন, তার সাথে রিলেট করেছে। কবিতা শিকড়, কবি দেবব্রত সিংহ। কেদুলির মেলা পেরায় তখন আমাদের রাঙামাটির দেশে ফাগুন হাওয়া বইছে, কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা। সেই রোদ ধুলো পথে কানা বাউলের আখড়ায় যেতে যেতে থমকে দাঁড়ালে মাস্টার, কৃষ্ণনগরে সুধীর মাস্টার। বললে, তুই হরিদাসির লাতি কানু বাগাল না? গরু বাথানে গরু পাল খুইলে গাছতলাতে বাঁশি টুইতে গিয়ে আমি ঠিক করে খাইছে ফেলেছি। মাস্টার বললে, শোন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটা কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকতে দিতে হবে রে। ই বাবা, ছবি আবার কি আঁকবো রে? আমি গরু বাগালি আর বাঁশি ফুকাই ছাড়া আর তো কিছুই জানি নাই। মাস্টার নাছোড় ঝোলা হাতে বললে, এইলে রং, এইলে তুলি আর এইলে কাগজ। সকাল বেলা গরু বাথানের মাঠে একপাল গাই গরুর মাঝে আমি হা হয়ে বললাম, বাবুদের স্কুলে টাঙাতে দেখে যাইয়ে আমার পাড়ার কত ছেলে মেয়েরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেন নাই কিছুই, বললেন, ওদের ছবি অনেক আছে আমার কাছে, লে লে দেরি করিস না। তুই একটা গাছের ছবি আঁক দেখিনি? অজয় পারে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে দেখি। আমি আর কি করি, অত বড় মানুষ আমন করে বলছে, ই দেখে
শেষ তো কাগজ নিয়ে বসে গেল ছবি আঁকতে গরু বাঁধানের তুলাতে। হেলা বাড়ি ছেড়ে বাসি ফেলে তুলি ধরলাম হাতে। তবে ভাবতে ভাবতে এক সময়তে অজয় নদীর পাড়ের একটা আটটা পলাশ গাছকে উপরাই লইয়া এসে কৌটা ভর্তি রঙে চুবাই বসাই দিলাম মাস্টার মশাইয়ের কাগজে। কি হচ্ছে কে জানে? বললাম, হে লাও তোমার ছবি। ছবি দেখে তো চোখের পাতা লড়ে নাই মাস্টারে। আলপনা মুখে মাস্টার বললে, তুই কি করলি? কি ছবি আঁকলি? বললাম, কেন, কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছটা না হয় বুঝলাম, গাছের তলায় মাটির ভিতর তুই এসব আঁকি বুকি কি আঁকলি? বললাম, ওগুলো শিকড় বটে গো মাস্টার, চিনতে পারছ না? তুমি শিকড় চিনতে পারলে না? মাস্টার তখন ঝোলা উবার করে যত ছবি সব দিলে ঠাইলে। দেখলাম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকড় নাই। আমি অবাক, বললাম, হে মাস্টার, এগুলি কি গাছ বটে? হ্যাঁ, বাবুদের ঘরের স্কুলে পড়ে ছেলে পেলেরা এসব কি আঁকেছে? মাস্টার কোনো না করলে। আমি আঁকা ছবির দিকে ভালতে ভালতে একটা কথা শুধলে, তুই গাছের সঙ্গে শিকড় কেন আঁকলি? আমি বললাম, ই বাবা, বড় আশ্চর্য শোনালি বটে। গাছ আছে, শিকড় কি থাকবে না? গাছ আছে, শিকড় নাই, এই কখনো হয় নাকি? তুমি বলো, শিকড় ছাড়া কি গাছ বাঁচে? জানো তো মাস্টার, আমার বাপ বলতো, ছোট্ট লোক মোট্ট লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস? আমরা হলাম শিকড়ের লোক। আমরা হলাম শিকড়ের লোক। ধন্যবাদ। অসাধারণ, আমরা একটা খুব সুন্দর আপনার থেকে আবৃত্তি শুনতে পেলাম। আজকে আপনার মূল্যবান সময় আমাদের আজকে আকাশ দর্পণ এই স্টুডিওকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আকাশ দর্পণের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমিও সত্যি আজকে বেশ আবেগপ্রবণ হয়ে গেছি আকাশ দর্পণের এই স্টুডিওতে এসে, কারণ আমি অনুষ্ঠানের প্রথমেই বলেছিলাম আমিও বহু বছর এই লোকাল চ্যানেল আকাশ দর্পণের সাথে জড়িত ছিলাম, বহু কাজও করেছি, দুর্গা পুজো রিলেটেড বহু স্মৃতিও মনে পড়ছে। আবারও আজকে আপনাদের সাথে আসলাম, আকাশ দর্পণের আমার সব প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের সাথে আবার দেখা হলো আজ। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনাদের সামনে এসে। স্যার, অ্যাকচুয়ালি আপনাকে মিস করতে পারছি না, আমরা আকাশ দর্পণ হয়ে আপনি অনেক কাজ করেছেন, তো আজকে আমাদের ছোট্ট স্টুডিওতে এসে আপনার অনুভবটা কেমন? অসাধারণ। আপনারা যে ইনোভেটিভ আইডিয়াটা নিয়ে আজকে আকাশ দর্পণের পর্দাতে আপনারা এই মুখোমুখি অনুষ্ঠানটা শুরু করলেন, আর নিশ্চয়ই আপনারা লামডিং এর আরো যারা বিশিষ্ট মানুষেরা রয়েছেন, আমি নিজেকে বিশিষ্ট বলছি না, আপনারা আমাকে বিশিষ্ট বানিয়ে দিয়েছেন আপনাদের অনুষ্ঠানে নিয়ে, নিশ্চয়ই আপনারাও ওরাও সুযোগ পাবে বা ওদেরকেও আপনারা নিয়ে আসবেন আপনাদের পর্দাতে। এতে আমি মনে হয় আমাদের যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছে প্রত্যেক মানুষের বিভিন্ন আঙ্গিনায় প্রত্যেকের মতামত যখন ওনারা আপনাদের সামনে তুলে ধরবেন, আপনারা এর থেকে যারা বিশেষ করে নবীন প্রজন্মের আমাদের শ্রোতা বন্ধুরা রয়েছে তারা লাভান্বিত হবে, তাদের ভালো লাগবে, এবং আশা করব আকাশ দর্পণের এই যে উদ্ভাবনী ভাবনাগুলো রয়েছে, ইনোভেটিভ আইডিয়াগুলো রয়েছে, শুধু পুজো পরিক্রমার মধ্যে সীমিত না থেকে বৎসর ব্যাপী আপনাদের বিভিন্ন অনুষ্ঠান আকাশ দর্পণের পর্দায় আসবে। আমার শুভকামনা রইল আপনাদের ভবিষ্যৎ বিভিন্ন পরিকল্পনার জন্য। অবশ্যই, এবং আজকের মতো বিদায় নিচ্ছি, এবং স্যারের এই মূল্যবান সময় দেওয়ার জন্য আরেকবার স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখনকার মতো আজকের অনুষ্ঠানে শেষ করছি। শুভরাত্রি।